বৃষ্টি আসার আর সময় পেল না। আচমকা কখন বৃষ্টি শুরু হয়ে যাবে কে জানতো। মনে তো হচ্ছে এই বাড়িটাই। এই বর্ষাকাল, তার উপর রাত বিরেতে কাজের জন্য এত দূর এলাম, এটাই শেষ বাড়ি। চিঠিখানা দিয়ে শিগগিরই বাড়ি ফিরতে হবে, নচেত গিন্নি পিঠে লাঠি ভাঙবে আজ আমার উপর। কিন্তু এই বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। সামনে এগিয়ে দেখি তো। এই শুনছেন? চাই। আগে এ বাড়ির একখানা চিঠি এসেছিল সরস্বতী মজুমদারের নামে। উনি কি এখানেই থাকেন? থাকেন, গিয়ে আসুন চিঠি। আগে শোনো রবি, আজই প্রথম পোস্টমাস্টারের কাজে ঢুকলে নিয়মগুলো সব বুঝে নাও। সব চিঠি ডান পাশের আলমারিতে থাকে, আর যে সব চিঠি যেদিন বিলি করতে হবে সেই সব চিঠি নিয়ে বাম পাশের আলমারিতে রাখবে। আর নতুন করে যে সব চিঠি আসবে সেগুলো টেবিলে। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এত সময় বললাম কি কি করবে, কিন্তু এবারে যা বলবো সেটা করবে না। মানে যে কোনো মূল্যে সেই কাজ করাই যাবে না। কি কি বিপুল বাবু? আমাদের এখানে যত চিঠি আসে সেই সব দিনের বেলা। যদি কখনো দেখো রাতে চিঠি এসেছে তাহলে সেটা নেবে না। ভুল করেও রাতের কোনো চিঠি নেবে না। কিন্তু কেন? কেউ বিপদে পড়ে চিঠি তো দিতে আসতে পারে। তবুও নেবে না, বুঝতে পারলে? আচ্ছা, বেশ, বুঝতে পেরেছি। আচ্ছা, কাজ করো তবে। আজই তোমার প্রথম দিন। রাত হয়ে গেছে, তাই বেশি সময় থেকো না, চলে যেও। হাতের কাজটা সামলে নিয়ে আমি বেরিয়ে যাব। আচ্ছা বেশ, আমি তবে বেরিয়ে যাচ্ছি, কাল দেখা হচ্ছে। বেশ। কি এত রাতে আবার কে এলো? কি ব্যাপার, কি চাই? একখানা চিঠি পাঠাতে হবে পোস্টমাস্টার বাবু। এত রাতে? আগে কি করছিলেন মশাই? বড্ড বিপদে পড়ে এসেছি, চিঠিটা আজকে রাতের মধ্যেই পৌঁছে দিতে হবে। যতই বিপদে পড়ুন না কেন, এত রাতে চিঠি নেওয়া যাবে না, কাল সকালে আসবেন। দয়া করুন স্যার, আজকের মধ্যে চিঠিখানা পৌঁছে না দিতে পারলে যে জীবন মরণ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কিছু একটা করুন বাবু। দেখুন মশাই, আমি এখানে চাকরি করি, নতুন চাকরি, তাও আবার স্পষ্ট করে নিষেধ করা হয়েছে রাতে কোনো চিঠি যেন আমি গ্রহণ না করি। বুঝতে পারলেন? এবার যান। মরে যাবে স্যার, এই চিঠিটা না পৌঁছাতে পারলে আমার আমার মাথা মরে যাবে। আমি আপনার পায়ে পড়ছি, যে করে হোক চিঠিটা পৌঁছে দিন। আরে পা ছাড়ুন, ছাড়ুন মশাই, কি করছেনটা কি? আচ্ছা ঠিক আছে, পৌঁছে দেব, এবার ছাড়ুন তো। এই নিন। এ কি, এটা কেমন চিঠি? দেখে তো মনে হচ্ছে খুব পুরনো দিনের কাগজে লেখা। চিঠিটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আজকাল এইসব কাগজে কেউ লেখে নাকি? চিঠিখানা দেখে তো মনে হচ্ছে 2 গ্রাম পরে বাড়ি, যেতে যেতে মাঝরাত হয়ে যাবে। কিন্তু কি আর করার, যত তাড়াতাড়ি সম্ভব চিঠি পৌঁছে দিয়ে বাড়ি পৌঁছাতে হবে। কাল আবার অফিসে আসতে হবে, দেরি না করে আমি বরং বেরিয়ে পড়ি। আজ শীতটা একটু বেশি জাঁকিয়ে পড়েছে দেখছি। ভেতরের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠছে এই শীতে। নতুন কাজ, এই কাজ টিকিয়ে রাখতে হলে বেশ পরিশ্রমও করতে হবে। তবে আমি ভাবছি, কাল যখন বিপুলবাবু জানবে আমি রাতে চিঠি নিয়েছি তখন কি বলবে? সে যাই বলুক, বেচারা লোকটার মুখ দেখে মনে হচ্ছিল বেশ বিপদে পড়েছে। মানুষ হিসেবে এতটুকু তো সাহায্য করতেই পারি। এ কি, কে আপনি? এভাবে সাইকেল থামালেন কেন?
ওদিকে যেও না, বিপদে পড়বে, যেও না। কোথায় যাব না? কিসের বিপদ? ঘোর বিপদ। আমার স্বামী হরিহর বিপদে পড়েছিল, আমিও বিপদে পড়েছিলাম। যেও না, যেও না, যেও না। কি বলছেন এসব? হ্যাঁ, কিসের বিপদ? পাগল নাকি আপনি? পাগল? আমি 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 পাগল? যাও 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 এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে। মারা পড়বে, মারা পড়বে। সরে যান আমার সামনে থেকে। আমি আমার কাছে যাচ্ছিলাম, শুধু শুধু দেরি করিয়ে দিল। কি সব লোকের পাল্লায় পড়ি যে আজকাল, মনে হয় পাগল। উল্টোপাল্টা বলে কথাটা সময় নষ্ট করে দিল। এদিকে রাতও অনেক হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব চিঠি পৌঁছে দিয়ে আসতে হবে। কুয়াশায় খুব একটা দূরও দেখা যাচ্ছে না। ঠিকানা অনুযায়ী এখানেই তো হওয়ার কথা। বাড়িটা দেখে তো খুবই পুরনো মনে হচ্ছে। মানুষজন আছে কিনা তাও বুঝতে পারছি না। চারপাশটা কি অন্ধকার। এই বাড়ির ভিতরে যাওয়া কি ঠিক হবে? চিঠি যখন দিতে হবে তখন তো বাড়ির ভেতরেই যেতে হবে। গ্রামটাও কেমন যেন, ঢোকার সময় কেমন একটা অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছিল। দেরি না করে বরং বাড়ির ভিতরে গিয়ে কাউকে ডাকি। হয়তো সবাই এত রাতে ঘুমিয়ে আছে। শুনছেন ভাই? বলছি, এটা কি সরস্বতী মজুমদারের বাড়ি? একটা চিঠি ছিল, জরুরি ভিত্তিতে চিঠিটা দিতে বলা হয়েছে। সরস্বতী মজুমদার কি এখানে থাকেন? থাকেন, ভেতরে আসুন, দিয়ে আসুন। আচ্ছা, ঠিক আছে। ওরে বাবা, এ কি কাণ্ড! একেই বোধ হয় বলে বইয়ের উপরে পাতা থেকে ভেতরে লেখা বোঝা যায় না। বাইরে একদম ভূতের মতো বাড়ি মনে হচ্ছিল, ভেতর তো একদম উল্টো। বাড়ি তো দেখে নতুনই মনে হচ্ছে। কেউ আছেন? সরস্বতী মজুমদার বলে কেউ আছেন? চিঠি এসেছে। এ কি, কারো কোনো সারা শব্দ নেই। লোকটা তো বললো ভিতরেই আছে। এ কি, সামনের দরজাটা আপনা আপনি খুলে গেল কি করে? ওই ঘরে কি আছে সরস্বতী মজুমদার? গিয়ে দেখি। কেউ আছেন? চিঠি এসেছে। কে? আমি রবি, পোস্টমাস্টার। চিঠি বিলি করি। সরস্বতী মজুমদারের নামে একটা চিঠি এসেছে। আপনি কি সরস্বতী মজুমদার? চিঠি? ও হ্যাঁ, আমি সরস্বতী মজুমদার। কার চিঠি এসেছে বাবা? আমি ঠিক জানি না। আপনি চিঠিটা রাখুন, আমি চলে যাচ্ছি। যেও না বাবা, দাঁড়াও, আমি চোখে দেখতে পাইনে, লেখাপড়াও পারিনে। চিঠিটা একটু পড়ে দিয়ে যাবে? আমার দেরি হয়ে যাচ্ছে মা, আপনি বরং বাইরে ওই লোকটাকে দিয়ে পড়িয়ে নিন। কে? জগাই? ওর কথা আর বলো না বাবা, গাঁয়ের মানুষ ও কি করে পড়বে? তুমি একটু কষ্ট করে পড়ে দিয়ে যাও না বাবা, খুব উপকার হয়। আচ্ছা বেশ, যদিও অন্য কারো চিঠি পড়া উচিত নয়, তবে আপনি যখন এত করে বলছেন তখন পড়ছি। আমি শহরে পৌঁছে গেছি মা। ওই নারায়ণ আমার পিছনে ভয়ানক কিছু লোক লাগিয়ে দিয়েছে। ওরা আমাকে পেলেই মেরে ফেলবে। আমি কোনো মতে এখানে লুকিয়ে বেড়াচ্ছি। তোমার চুরি করার সমস্ত গয়না আমি বিক্রির জন্য ব্যবস্থা করেছিলাম, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। গয়নাগুলো যে কিনবে বলেছিল সে সব মিলিয়ে 10,000 টাকা দিতে চেয়েছিল, কিন্তু যে লোকটা 1 নম্বরের ধাপ্পাবাজ সেটা আমি বুঝতে পারিনি। আমি বিশ্বাস করে সব গয়না দিয়েছিলাম তাকে, আর সেই সুযোগ নিয়ে সে টাকা না দিয়ে পালিয়েছে। এদিকে নারায়ণ চ্যাটার্জির লোকেরা আমায় হন্য হয়ে খুঁজেই চলেছে মেরে ফেলার জন্য। ওই নারায়ণ চ্যাটার্জির বাড়িতে থাকলে ওরা তোমাকেও মেরে ফেলবে। ওরা জেনে গেছে যে তুমি নিজে গয়নাগুলো চুরি করে আমাকে দিয়ে শহরে বিক্রি করতে পাঠিয়েছ। আমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে এসে লুকিয়ে তোমাকে নিয়ে পালিয়ে যাব অন্য গ্রামে। এখানে থাকলে ওরা তোমাকে আর আমাকে দুজনকেই চুরির দায়ে মেরে ফেলবে। ইতি তোমার খোকা কার্তিক।
মরা মানুষকে আর কতবার মারবে? মানে কি বলছেন এসব? একবার তো বন্যায় মরেই গেছিল, ওই নারায়ণ আবার মারবে কেমন করে? কি মারা গেছে মানে? এ কি, এটা তো 1988 সালের চিঠি, কিন্তু এখন তো 2010 সাল। তার মানে এটা 22 বছর আগের চিঠি। কিন্তু এ কি করে সম্ভব? লোকটা তো বলেছিল। ঠিক বলেছ বাবা। 22 বছর ধরে একটাই চিঠি বারবার আমার কাছে আমার ছেলে পাঠায়। আমার ছেলে তো জানেই না যে 22 বছর আগেই তার মা চলে গেছে। জানবে কি করে বলো? তখন বন্যায় আমরা সবাই মারা গেছিলাম। লেখাপড়া করে চিঠি লিখতে আমি পারি নে, তাই তখন ছেলেটাকেও জানাতে পারিনি। এ কি করে সম্ভব? এ কি হচ্ছে? আপনার চেহারা এরকম হয়ে যাচ্ছে কি করে? আমি কি ভুল দেখছি? এসবের মানে কি? হ্যাঁ ভগবান, কোন বিপদে বললাম? বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও! কেন যে মরতে এখানে আসতে গেলাম? ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে দাও। যে করেই হোক এই বিপদ থেকে আমাকে বেরোতেই হবে। কিন্তু কি করে? ওই তো একটা জানালা। যদি কোনোভাবে ওই জানালা দিয়ে বেরিয়ে যেতে পারি, তাহলে আমাকে আর কেউ ধরতে পারবে না। আমার বাজার একটা সম্ভাবনা আছে। আমাকে যে করেই হোক ওই জানালা দিয়ে বেরোতে হবে। কি রে, ভয় পেলি নাকি? কতদিন কচি নরম তুলতুলে মাংস খাইনি। কি স্বাদ! তোর আগে যেই ছোকরাটা এসেছিল, কি তুলতুলে, টকবগে গরম রক্ত। কিছুদিন পর অবশ্য খুঁজতে খুঁজতে ওর বউটাও এসেছিল, ওটাকেও খেয়েছি। আয় আয়, তোকেও একটু চেখে দেখি তোর স্বাদ কেমন হয়। না না, তোমার পেটে যাবো না, কখনো না। এই কোথায় যাচ্ছিস? থাম থাম কইছি, থাম থাম, এই জায়গায় ধর ওটাকে। যাই হোক, বাইরে বেরোতে পারলাম। আর এক মুহূর্ত এখানে নয়, এক্ষুনি কোথাও একটা চলে যেতে হবে। ওদিকে মনে হচ্ছে অনেক ঘর বাড়ি আছে, মানুষ পাওয়া যেতে পারে। ওদিকেই যাই। এখানে থাকলে বুড়ি আর ওই পাহাড়ের মিলে আমাকে সাবার করে ফেলবে। একটা বাড়ি দেখা যাচ্ছে। শিগগিরই ওখানে গিয়ে কাউকে ডাকতে হবে। আজকের রাতটা পার করতে হবে। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দয়া করে শিগগিরই বের হন, আমাকে সাহায্য করুন। কে তুমি? এখানে কি করছো? এত রাতে এখানে কিভাবে এলে? বাঁচান, মেরে ফেলবে ওই বুড়ি আমাকে, বাঁচান। বুঝতে পেরেছি সব। শিগগিরই ঘরের ভেতরে আসো। বাঁচতে চাইলে এক্ষুনি এসো। ওই বুড়ি আর চেলা জগাই একবার টের পেলে নির্ঘাত তুলে নিয়ে যাবে। হ্যাঁ চলুন। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তা বাছা, এখানে এসেছিলে কেন মরতে? চিঠি দিতে এসেছিলাম, জানতাম না এখানে এসে এরকম বিপদে পড়বো। বলি, বন্যার কথা শোনোনি? ওই ঠিকানায় যারা থাকতো সবাই মারা গিয়েছিল। আমি এসব কিছুই জানতাম না। আমি নতুন কাজ শুরু করেছি আজ। ওই বুড়ির নামে যে চিঠিটা এসেছিল, সেখানে লেখা ছিল কোনো গয়না চুরির কথা। আর কি সব লেখা ছিল? নারায়ণ চ্যাটার্জির কথা লেখা ছিল। হ্যাঁ, ওইরকম একটা নাম ছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না কে এই নারায়ণ চ্যাটার্জি। নারায়ণ চ্যাটার্জি হলো ওই গায়ের জমিদার, আর ওই বুড়ি ছিল সেই নারায়ণ চ্যাটার্জির বাড়ির কাজের লোক। বহু বছর কাজ করে বিশ্বাস অর্জন করেছিল সবার।
ওর ছেলে কার্তিককে নিয়ে বুড়ি ওই বাড়িতেই থাকতো। একদিন নারায়ণের মেয়ের বিয়ে ঠিক হয় পাশের গায়ের জমিদারের ছেলের সাথে। ছেলের বাড়ির লোকেরা গা ভর্তি গয়না পাঠিয়েছিল মেয়ের জন্য। বিয়েতে সেই সব গয়না পরানোর কথা ছিল। তার মানে সেই গয়না চুরির কথাই বলা হচ্ছিল? বুড়ি সেই গয়না চুরি করেছিল? হ্যাঁ, একদিন ঘরে কেউ না থাকায় সুযোগ করে ওই কুচুটে বুড়ি সব গয়না চুরি করে নিয়ে তার ছেলে কার্তিককে দিয়ে দেয়। আর কার্তিক সেই সব গয়না নিয়ে শহরে পালিয়ে যায়। সেসব গয়না না পাওয়ার কারণে বিয়ে ভেঙে যায়। এরপরে কষ্টে বিয়ের দিন রাতেই সেই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নারায়ণ চ্যাটার্জির মেয়ে কণিকা। এরপর সব জানাজানি হলে নারায়ণ লোক পাঠিয়ে বুড়ির ছেলেকে ধরার চেষ্টা করে, আর অন্যদিকে বিপদে পড়বে ভেবে শয়তান বুড়ি খাবারে বিষ দিয়ে নারায়ণ আর তার স্ত্রী নির্মলাকে হত্যা করে। কারণ তারা জেনে গিয়েছিল ওই বুড়ি চালাকি করে গয়না চুরি করে নিজের ছেলেকে দিয়ে সেসব পাচার করেছে। কিন্তু সেসব গয়না ওরাও পায়নি সেটা জানেন? মানে কিভাবে জানলে তুমি এই কথা? চিঠিটা যখন পড়ছিলাম তখন সেখানে লেখা ছিল যে ওই ছেলেটা গয়না বিক্রি করার জন্য যাকে দিয়েছিল সে টাকা না দিয়ে গয়না নিয়ে পালিয়ে গিয়েছে। সত্যি? সত্যি বলছো তুমি? আমার যে কি খুশি লাগছে। দেখেছো, ধর্মের কল বাতাসে নড়ে। ওরা যেই গয়নার জন্য এত কিছু করলো, শেষ পর্যন্ত সেটা ওদের কপালেও জোটেনি। কিন্তু সেই কন্যার জন্যই তো আমার মেয়েটা, ও তো শেষ হয়ে গেছিল। আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছিল। কি কি বলছেন আপনারা? আপনাদের মেয়ে মানে? হ্যাঁ, আমাদের মেয়ে। আমি নারায়ণ চ্যাটার্জি। তার মানে আপনারাও? হ্যাঁ, আমরাও আত্মা। আপনারা মানুষ না, আপনারাও আত্মা? আমি কোথায় এসে বললাম? বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদে এসে বললাম। তুমি ভয় পেও না বাবা, আমরা তোমার কোনো ক্ষতি করব না। ওই বুড়ি আমাদের মেরে ফেলার পর আমরা এখানে এই গ্রামে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াতাম। তারপর 1988 সালের ভয়ানক বন্যায় এই গ্রামের প্রত্যেকটা পরিবার মারা যায়, ওই বুড়িও মারা যায়। ওর ছেলের কি হয়েছিল সেটা জানি না, তবে সেই গয়না দিয়ে যে ওরা কোনো লাভ করতে পারেনি সেটা জেনে ভালো লাগছে। বাইরে তাকিয়ে দেখো, ভোরের আলো ফুটে উঠতে চলেছে। আমরা আলোতে বেশিক্ষণ থাকতে পারি না, তাই চলে যাচ্ছি। ভোরের আলো ফোটার পর তুমিও চলে যেও, তখন আর কোনো বিপদ হবে না। বুঝলাম। তোমাকে কতবার নিষেধ করেছিলাম রাতের বেলা কোনো চিঠি তুমি নেবে না, তবুও তুমি আমার কথা শুনলেই না। অনেক বড় ভুল হয়ে গেছে বিপুল বাবু। লোকটা এমনভাবে হাতে পায়ে ধরছিল যে আমি অনুরোধটা আর ফেলতে পারলাম না। আমি এখানে 35 বছর ধরে চাকরি করছি। তুমি ভয় পাবে তাই তোমাকে বলা হয়নি। যে ছেলেটাকে তুমি দেখেছো সেই ছেলেটার নাম কার্তিক। অনেক বছর আগে, অর্থাৎ 1988 সালের বন্যা হয়েছিল, তখন কিছুদিন আগে এই ছেলেটা এখানে এসেছিল এই চিঠিটা দিতে। কিন্তু দুঃখের বিষয়, ছেলেটা চিঠি দিয়ে যাওয়ার সময় এখানেই রাস্তায় ওকে ধরে কয়েকজন মেরে ফেলে। সম্ভবত তোমার বলা সেই নারায়ণ চ্যাটার্জির লোকেরাই ওকে খুঁজে পেয়ে মেরে ফেলেছিল। এরপর থেকে প্রতি বছর ঠিক একই দিনে ওই ছেলেটা এখানে আসে, ওর মায়ের জন্য চিঠি দিয়ে যায়। ছেলেটা কোনোদিনও জানতে পারেনি যে চিঠি পৌঁছানোর আগেই তার মা সহ গ্রামের সবাই বন্যায় মারা গেছে।
ঝপাস করে মাছ ধরার জালটা আল্লাহর নাম নিয়ে ছুড়ে দিল কালু মিয়া। বাদাবনের এইখানটাতে এই সময় সোনাবুগো, রুই, ট্যাংরা এই ধরনের অনেক মাছ পাওয়া যায়। তাই কালু মিয়া আজ এই দিকটায় চলে এসেছে একা একা ভারী জালটা ঘাড়ে করে। এই দিকটায় জল কম, তাই জালেই ধরা যায়। হারান, শফিক আর লতিফ সবাই আছে নৌকাতে একটু দূরে। ওরা কেউ এই দিকটায় আসতে চায় না। কবে কোন কালে লতিফের বাবা নাকি এখানে ভূত দেখেছিল, তারপর আর ঘরে ফেরেনি। তাই লতিফের বড় ভয়। নৌকা থেকে নামার সময় লতিফ বারবার সাবধান করেছিল কালুকে, ও মিয়া, আমার মন আজ বড় কু ডাকছে গো, আজ আর বাদারবনে যাইয়া কাম নাই। ওরে কে আমার পীর পয়গম্বর আইছে রে, ওনার মনে কু ডাকতাছে, তাই আবার সব কাম কাজ থুয়ে পেরানের ভয়ে ঘরের ভিতরে সিদতে হবে। একটা চোখ জালের দিকে রেখে আরেকটা চোখ আকাশে রাখলো কালু। আকাশ ফর্সা হয়ে আসছে, এরপর আর মাছ উঠবে না জালে। আল্লাহ, তুমি সদাই হও না, কালকের মতো আরেকবার জালখানা ভরে দাও, না হলে যে মহাজনের দেন শোধ হবে না। ও মিয়া, ও মিয়া, কেমন যেন একটা আর্ত স্বরে চিৎকার করে উঠল লতিফ। ওদিকে আর এখন তাকানোর সময় নেই। জালটা একটু ভারী ভারী ঠেকছে, মনে হয় আল্লাহ সদয় হয়েছেন। আরে ও মিয়া, আবার ডেকে উঠল লতিফ চাপা স্বরে, কিন্তু শোনা যাচ্ছে। ক্রমশ ওরা এইদিকেই নৌকা নিয়ে এগিয়ে আসছে। কি মুশকিল, মাছ ধরার সময় এত হল্লা করলে হয় নাকি? এতই যদি ভয় তো বাদাবনে মাছ ধরতে আসা কেন ভাই? বিবির আঁচলের তলায় মুখ লুকিয়ে বসে থাকলেই হয়। কাঁচা খিস্তি বেরিয়ে আসতে চাইল কালুর মুখ থেকে, কিন্তু জাল হাতে এইসব কথা বললে আল্লাহ গোসা করবেন। কালু তাই চোখ পাকিয়ে ইশারায় ডাক দেখালো লতিফকে। ভাবটা সামনে এলে গলা টিপে মেরে ফেলবে। লতিফও চোখে চোখ পড়তে কালুকে দেখালো পিছনের দিকে চাইতে। ও মিয়া, তোমার পিছনে দেখো একবার। পিছনে চাইতে হলো না। লতিফের বলার ভঙ্গিতে কালু বুঝে গেছে পেছনে সাক্ষাৎ জম আছে। অনেক কষ্টে ঘাড় ঘুরিয়ে দেখল কালু এক পোয়াতি বাঘিনী হেলে দুলে এগিয়ে আসছে নদীর দিকে। কালুর শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সুন্দরবনের বাঘের সামনে পড়লে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। এখন একটাই উপায়, হাতের জালটা বাঘের গায়ের উপর ছুঁড়ে দিয়ে এক দৌড়ে গিয়ে নৌকায় ওঠা, তারপর প্রাণপণে নৌকা ছুটিয়ে যত তাড়াতাড়ি বাদাবনের থেকে দূরে চলে যাওয়া। কিন্তু হাতের জালটা যে বড় ভারী ভারী ঠেকছে। কাল ঠিক এখান থেকেই বড় বড় সোনাবুগো ধরেছিল কালু। আজও সে সেই লোভেই এখানে এসেছে। এ মাসে যে করে হোক মহাজনের দেনটা শোধ দিতে হবে। ও মিয়া, পালাই আইসো। কালু আবার তাকে হাতের ইশারায় চুপ থাকতে বলল। মনে মনে বলল, গাধাটার ঘটে বুদ্ধি নাই। এই সৈকালবেলা বাঘের নজরে অত জোর থাকে না, কিন্তু কান থাকে সব সময় খাড়া। কালু এইবার ধীরে ধীরে দাঁড় টেনে নৌকা এগিয়ে নিয়ে নদীর মাঝখানে যেতে শুরু করলো। লতিফ এইবার নৌকার দাঁড় টেনে একটু কাছে এগিয়ে এসে বলল, ও কালু মিয়া, আল্লাহর দোয়ায়। হারান মাঝিও লতিফ মিয়ার সাথে সুরে সুরে কথা মিলিয়ে বলল, আর মাছ ধরো না কালু মিয়া, বাধা পড়ে গেছে। হ্যাঁ, এইটা বড় অশুভ লক্ষণ, জলের দেবতা গোসা করবেন। কালুও জানে মাছ ধরার সময় বাধা পড়াটা বড় খারাপ জিনিস। জালটা টেনে নিল কালু মিয়া। লতিফ দুঃখ করে বলল, কি আর করবে কালু মিয়া, ছাড়ি দাও, এই জায়গাটা ভালো না। তোমারে তো বারবার কইলাম ছাড়ান দাও, মাইচের থেকে পরান্ডার দাম ঢের বেশি। আইগা না, এই পরান্ডার থেকে মহাজনের সুদের হার ঢের বেশি। আমি আবার আসুম, আজ রাতেই আসুম। মিয়ার আজ মাথা গরম হয়ে গেছে, বিবিরে কইয়া ভালো কইরা মাথায় তেল ডাইলা দিবে। মাঝরাতে বাদাবনে কেউ আসে নাকি? তুমি সদরবনের লোক, আর এইটা জানো নি যে সদরবনের বাঘের হাতে যত না মরে, তার চাইতে ঢের বেশি মরে এই বাদারবনের ভূতের হাতে। বাঘের হাত খাওয়া মরা ভূত হইয়া ঘরে এই বনে, রাইতের বেলা আলো দেখা টেনে নিয়ে যায় এই গভীর জঙ্গলে। তোমারে মাছ দেখাবে, অঢেল মাছ, কিলবিল করছে মাছ, আর তুমি সে রাস্তা ধরি চলিতে থাকবে।
মাছের সন্ধান আর কোনোদিন পাবে না। আমার বাবারে তো টানি লইয়া গেল ওই বাদার বনের অপয়া আলো। আলেয়া, বাদার বনের বেগনে আলো। আরে দূর, যা যা, ওই বিডিও সাহেব কি কইছিলেন মনে নাই? ওই আলিয়া বালিয়া কিছু হয় না রে বেটা। তোরা যারে ভূত কোয়াস ওইটা ভূত নয়, ওইটা পচা গাছের গ্যাস। আলো হই জ্বলে ওঠে আর হাওয়ায় ভেসা ভেসা বেড়ায়। তা মিয়া, তোমার বিডিও সাহেবরে কও না একবারটি রাতের বেলায় বাদার বনে আইতে। খাসা কইস মিয়া। শোনো কালু মিয়া, ওই শহরের বাবুদের কেতাবি পড়াশুনো এই গায়ে চলে না। এই জঙ্গলে আমাদের বাপদাদারা যে কথা কইয়া গেছেন তাই ফলতিছে, আর ভবিষ্যতেও তাই ফলিবে। এইটা তুমি এক্কেরে দেখে নিও। হারান মাঝির কথা শুনে কালু মিয়া মুখ গোজ করে বসে থাকে। নৌকা চলতে থাকে বাদার বনের পাড় ছেড়ে নদেখালির দিকে। কালু এখনো হাত কামড়ায়। ও চাচি, আরে ও চাচি। কালু মিয়ার বাড়ির কাছাকাছি এসে সত্যি সত্যি তার বিবিকে দেখে হাঁক পারল লতিফ। চাচার মাথায় আজ ভালো কইটা তেল ডইলা দেন। আরে দূর হ হারামজাদা, এতই যদি ডর তাহলে যাস কেন বাদার বনে? যাগ্গে যা, তোর বিবির কোলে গিয়া বইসে থাক। কি হলো কি? কালু মিয়ার দেখি সাংঘাতিক মাথা গরম রয়েছে। চমকে তাকালো কালু মিয়া। বিডিও সাহেব এসেছেন। ওই আইতাছে কালু মিয়ার বেহেস্তের ফরিস্তা। আর কয়েন না কর্তা, আল্লাহ আজ আমারে বড় গোল দিছে। মাছ ধরতে গিয়া খালি হাতে ফিরতে হইছে, অ্যাকচুয়ালি একটা বাঘের জন্য। সবই তো বুঝলাম কালু, কিন্তু তুমি বারবার ওদিকটায় যেও না। বাদারবন ছাড়াও তো সুন্দরবনে আরো খালবিল আছে নাকি? আপনিও এই কথা কইতে আছেন? আপনি না কইলেন ওই আলো ভূত নয়, পাতা পচা গ্যাস? আমি আলেয়ার কথা বলছি না কালু। তুমি তো নিজেই বললে বাঘিনী ঘোরাঘুরি করছে। বাঘিনী, তাও আবার পোয়াতি সেজে। কি জিনিস তা কি তোমায় বলে দিতে হবে কালু? কন কর্তা, একেবারে কন মিয়াকে। মিয়া তো আমাদের কথায় কোনো পাত্তাই দিতেছে না। আজ রাতেই আমি যামু, বাদার বনেই যামু। দেখি কোন বাপের বেড়া আমায় আটকাইতে পারে। মাটিতে পা ঢুকে বলল কালু। লতিফ মিয়া এইবার হাল ছেড়ে দিয়ে কালুর বিবির দিকে চেয়ে বলল, চাচি, ফকির বাবার কাছে মানত করেন। চাচার ওই বাদার বনের বেগনে আলোয় ডাকতিছে। আমাকে বিডিও সাহেব তো হক কথা কইছেন, সদর বনে কি জলের অভাব? কিন্তু আমাকে চাচা ওই বাদার বনেই যাবেন পণ লইয়া ফেলাইছেন। চাচি, আপনি গিয়া মানত করেন। কালু মিয়ার বিবি এইসব শুনে বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেল, যেন কালুর প্রতি তার এতটুকুও মায়া বা ভালোবাসা কিছুই নেই। কালু মনে মনে ভাবল, ভোরের দিকে অত লোক নিয়ে গেলে হবে না। আজ রাতে সে একাই যাবে মাছ ধরতে। আল্লাহর মেহেরবানি থাকলে আজ এক রাতেই কেল্লা ফতে। রাত তখন প্রায় 2টো। দূরে 2টো শিয়াল কেঁদে চলেছে, আর চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কালু নিঃশব্দে জালটা কাঁধে করে বেরিয়ে পড়ল নদীর দিকে। তার ছোট্ট ডিঙিখানা সে আগে বেঁধে এসেছিল নদীর ঘাটে। অন্ধকারে সবুজ জল কেটে কালুর ডিঙি তীর তীর করে চলতে শুরু করলো বাদাবনের দিকে। একটা হালকা হিস হিসে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন পানির বুকে কেউ করাত চালাচ্ছে। চারিদিকের অন্ধকারের মধ্যে নৌকায় একটা মাত্র লণ্ঠন টিমটিম করে জ্বলছে। এত অন্ধকারে দিশে পাওয়া মুশকিল। তবে এই সদরবনের আটঘাট কালু ভালোই চেনে। জেদের বসে চলে এলো কালু, কিন্তু মনটা আজ বড় খচখচ করছে। ভাঁটার সময় নৌকা ধীরে চলে, তবু বেশি সময় লাগলো না। একটু বাদেই কালু বাদার বনের কাছে এসে পৌঁছালো। এখানে ভূতের ভয়ে মানুষ বেশি আসে না, তাই হয়তো জাল ফেললে প্রচুর মাছ ওঠে। আল্লাহর নাম নিয়ে জাল ছুড়ল কালু। আর ঠিক তখনই মনে হলো কে যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে কাঁদছে। কালু মনে মনে আল্লাহর নাম নিল। সদরবনের মানুষ জানে বাঘের অর্ধেক খাওয়া মানুষগুলো ভূত হয়। তারাই রাতের বেলায় এমন করে জঙ্গলে ঘুরে বেড়ায়, কখনো কাঁদে আবার কখনো হাসে। এ সময় পিছনে ফিরে তাকাতে নেই, তাহলে আর ধরে প্রাণ থাকবে না।
ওরা দৃষ্টি দিয়ে দেহর রক্ত শুষে নেয়। আরে কালু মিয়া, কইছিলাম না রাইতের বেলা এইখানে না আইতে। কে ওটা? রতিন মিয়া না? কালুকে বিপদে ফেলতে রাতের বেলা বাদার বনে এসেছে, মস্করা হচ্ছে। আজকের গল্পেও আপনাদের জন্য একটা প্রশ্ন থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে দিয়ে দিলে আপনাদের কমেন্টটাকে ভিডিওর প্রথমে দেখানো হবে। তো আজকে প্রশ্নটা হচ্ছে, এই গল্পে কালু মিয়াকে কে সব থেকে অপছন্দ করেছে? মানে কালু মিয়াকে কে একদম পছন্দ করেনি, কালু মিয়ার সাথে কথাই বলেনি? প্রশ্নটার সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। এই গল্পের দ্বিতীয় পর্বটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেবেন।